দেখে কি মনে হচ্ছে এটা রেস্টুরেন্ট থেকে আনানো? তাহলে কিন্তু একদম ভুল করছেন। আসলে এটা আমি বাড়িতে বানিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কি। হ্যাঁ, এটা ফেমাস দই বড়া। হ্যালো এভরিওয়ান, আজকের প্রিপারেশন ছিল একটু অন্যরকম। আজকে প্রথমবার বাড়িতে দই বড়া বানাবো। তো আমি কিছু কিছু সময় কি হয়, যে জিনিসটা ফার্স্ট টাইম বানাতে যাই হয় পুরোটা নষ্ট হয়ে যায়, আর না হলে পারফেক্ট হয়। তো সেটাই দেখার আমি কীরকম দই বড়াটা বানাই। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার দই বড়াটা প্রথমবার কেমন হলো। দই বড়া বানানোর জন্য আমি আগের দিন রাত থেকে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজার পর আজকে বিকালবেলা আমি এটা নিয়ে বসে গেছি। প্রায় সারা রাত আর হাফ দিন বলতে পারেন, বেশ অনেকটা সময় বিউলির ডালটাকে ভিজিয়েছি বলে সুন্দরভাবে ভিজে গেছে। তো আপনাদেরকেও অবশ্যই এটা আগে থেকে একটু ভিজাতে হবে। তো এইভাবে দেখুন হাত দিয়ে কীরকম সুন্দর ভেঙে যাচ্ছে। জানেন তো, এই ধরনের ডালকে সিলে বাটা বা মিক্সিতে বাটা বেশ ঝামেলা, বড্ড চিটচিটে টাইপের এই ডাল। তাই জন্য হাতে সময় নিয়ে অবশ্যই এটা করতে হবে। বাড়িতেই এত সুন্দর পারফেক্ট দই বড়া বানাতে পারবো সত্যি আমি ভাবিনি। তবে আমি কেন, আপনারাও একটু চেষ্টা করলেই কিন্তু পারবেন। তাহলে বানাতে যদি চান এমন সুন্দর দই বড়া, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো স্কিপ করে গেলে হবে না। দই বড়াটার ডালটা বেটে নেওয়ার পরে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি কীরকম করে দেখুন। একই রকমভাবে আমি ডালটাকে ঘুরিয়ে নিচ্ছি, কোনো রকমভাবে জিগজ্যাগ করে ঘুরালে হবে না, উল্টো সোজা করলে হবে না। আপনি যদি উল্টো দিকে ঘোরাতে চান তাহলে কিন্তু প্রথম থেকে সেই দিকেই ঘোরাতে হবে, আর যদি সহজভাবে ঘোরাতে চান আমার মতো, তাহলে কিন্তু এই দিকে সহজ করেই ঘোরাতে হবে। ডালটাকে যখন এইরকমভাবে ঘুরিয়ে নিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম, দেখুন কি সুন্দর ফুলে উঠছে। ডালের পরিমাণ কিন্তু এত ছিল না যখন ওই চাটা ডিশটার মধ্যে আমি ডালটা দিয়েছিলাম। এই যেভাবে ফেটিয়ে নিচ্ছি, এটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে। আর কি এবার ঠিকঠাক হয়ে এসেছে কিনা বড়াটা ভাজার জন্য চলুন দেখিয়ে দিই। একটা বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে ছোট্ট করে একটা বড়া দিয়ে দিয়েছি। এতে কি হলো, বড়াটা ভেসে উঠলো, দেখলেন তো। ডালের পেস্টটা একদম রেডি হয়ে গেছে, এইবার বুঝে নিতে হবে। যেহেতু ডালটা ওইখানে ভেসে উঠলো, ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ মৌরি। এতে ফ্লেভারটা দুর্দান্ত হয়। এইবার একই রকমভাবে যেই দিকে ঘুরিয়েছিলাম সেইভাবেই ঘুরিয়ে নেব আর বেশ কিছুক্ষণ ধরে। অন্যদিকে অল্প একটা বাটিতে করে জল নিয়ে নিচ্ছি, কারণ এটা ছাড়ার সময় কাজে দেবে, দই বড়াটা যাতে হাতে লেগে না যায় তার জন্য। এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি কড়াইটা কীরকমভাবে স্টিম করছি সেটা একটু লক্ষ্য রাখবেন। এটা কিন্তু খুব প্রয়োজন। একদম লো রেখেছি, কোনো রকমভাবে অল্প করে মিডিয়াম রেখে খালি তেলটা একটু অল্প গরম করে নিয়েছি, তারপর আবার লো করে দিয়েছি। এবার একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো যখন দিচ্ছি কোনো রকমভাবে হাই ফ্লেমে বদবদ করে উঠছে না তেলটা, দেখছেন তো। তাহলে আমার তেলের টেম্পারেচারটা ঠিক কতটা রয়েছে আপনাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরেই একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আমি নিজেও ভীষণ ভয় পাচ্ছিলাম, তার কারণ এটা আমি প্রথমবার বানাচ্ছি, তো যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় তো কি হবে সেই নিয়ে। কিন্তু যেমন করেছি তেমনটাই সুন্দর হচ্ছে, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি। তো ধীরে ধীরে এইভাবে একটা একটা করে দই বড়াগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তেলের ফ্লেমটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, মানে অল্প ঠান্ডা থেকে ধীরে ধীরে একটু বুদবুদ করে উঠছে আর কি। মানে শুধুমাত্র লো থেকে অল্প একটু মিডিয়াম আবার লো, এইভাবেই কিন্তু আপনাদেরকে পুরো দই বড়া রেসিপিটা বানাতে হবে এই ফ্রাই করার সময় বড়াগুলো। তো একটা একটা করে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আপনারা চাইলে এটা চামচের সাহায্যে উল্টাতে পারেন, কিন্তু আমার খুন্তিটা বেশি ইজি হয়, তাই জন্য আমি খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। ধীরে ধীরে উল্টে পাল্টে নিয়ে আমি এগুলোকে অপর পিঠটা ভালো করে আঁচ খাইয়ে লাবিয়ে নেব। দই বড়াগুলো খুব বেশি কড়কড়ে করে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, অল্প একটু রং এলেই হবে। তো আমি এইভাবেই ভেজে নিচ্ছি দই বড়াগুলো। আসলে আপনি কখন বুঝবেন বলুন তো যে আপনার রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে? যখন আপনার বাড়ির সবাই আপনাকে রিকোয়েস্ট করবে সেটা আবার বানানোর জন্য। তো এইরকম রিকোয়েস্ট আমি অনেক পেয়েছি, তাই জন্যই এত উৎসাহের সঙ্গে আমি বলতে পারছি যে দই বড়াটা একদম পারফেক্ট হয়েছিল। তার কারণ আমি কিন্তু, বা আমি কেন, যারা রেসিপি শেয়ার করে বা কিছু কাজ করে ইউটিউবে, তারা কিন্তু অবশ্যই কোনো রকমভাবে ফটোশ্যুটের মাধ্যমেই রেসিপিটাকে দুর্দান্ত দেখাতে পারে। কিন্তু শুধুমাত্র ফ্যামিলির কমেন্টটাই কিন্তু যে আবার একবার রেসিপিটা বানা, বা ফ্রেন্ডের কমেন্টেই, তখনই কিন্তু বুঝবেন যে আপনার রেসিপি একদম পারফেক্ট। তো সেই রকমই আমি 2-3 জনের কাছ থেকে শুনেছি এটা আমি নেক্সট আবার কবে বানাচ্ছি সেটার জন্য।
তো দেখুন কীরমভাবে ভেজেছি, একটু অল্প হালকা করে ভেজেছি, কিন্তু একদম কড়কড়ে ফ্রাই করিনি। তারপর এইখান থেকে একটা বড়া আমি ভেঙে দেখলাম, ভেতরটা পুরো ফ্লপি, একদম জালি জালি হয়ে গেছে, আর কি সুন্দর খেতে লাগছে এটা। তারপরে আবার বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম। প্রথমবার বড্ড হাতটা কাঁপা কাঁপা হাতে দিয়েছিলাম, আর অল্প ছোট ছোট হয়ে গেছে। দোকানের দই বড়া যেমন বড় বড় সাইজের হয় তেমন হচ্ছিল না, তাই সেকেন্ডবার আমি একটু বড় বড় করে দই বড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়ির আশপাশে এখানে দই বড়া পাওয়া যায় না, প্রায় বাড়ি থেকে 1-1.5 ঘন্টা দূরে গেলে তবেই দই বড়া পাওয়া যায়। আর আমি তো বাইরে সাউথে থাকতাম, ওইখান থেকেই আমার দই বড়া খাওয়ার মানে শখটা একটু বেশি আর কি। তো 1-1.5 ঘন্টায় এত গরমের মধ্যে জার্নি করে দই বড়া খেতে যাব, এটা ঠিক হয়ে উঠছিল না, তাই জন্যই আমার এই রেসিপির উদ্যোগ। তো দারুণ হয়েছিল, কি বলবো, দোকানের খাচ্ছি কি বাড়িতে বানিয়েছি এটা তো বুঝতেই পারছিলাম না। তারপরে সেকেন্ডবার যখন বড় বড় করে দিয়েছিলাম, আপনারা বুঝতে পারছেন তো এটা যে তেলে দেওয়ার পর দই বড়ার সাইজটা কত বড় বড় হয়ে যাচ্ছে। তো সেইভাবেই এবার উল্টে পাল্টে নেব। অল্প পরিমাণ আপনারা একটু লক্ষ্য করলেই বুঝবেন, ছোট ছোট দিলে সেটা কীরকম বড় হয়ে ফুলে যাচ্ছে। এই ডালটার মধ্যে যে কোনো কিছু না দিলেও এরম হয়ে যায়, সত্যি আমার একটা নতুন অভিজ্ঞতা। কোনো রকম বেকিং সোডা ও নর্মাল সোডা কিছু না দিতেই এইভাবে ফ্লপি হয়ে বড় বড় ডালের বড়া হয়ে যাবে, সত্যি আমার জানা ছিল না। তারপরে সেই সেম একই রকমভাবে আমি আবার বড়াগুলো ভেজে নিলাম, ওই যে লো টু মিডিয়াম এই ফ্লেমে কিন্তু সমস্ত কাজটা আমি করে নিয়েছিলাম। এইবার বড়াগুলো মোটামুটি সুন্দর হয়ে ভাজা হয়ে গেলে আবার এগুলোকে উঠিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি তাদের জানাবো অনুরোধ, যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। আমার যারা পুরনো বন্ধু রয়েছে তাদের তো আন্তরিকতার কোনো সীমাই নেই, আর যারা আমার বন্ধু হয়ে নতুন হয়ে এসেছো তাদেরকে আমার অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো এইভাবে একই রকমভাবে আমি বড়াগুলো ভেজে নিয়েছিলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে অন্যদিকে আমি সমস্ত দই বড়াগুলো রেডি করে নেব। আপনারা যদি স্টোর করতে চান তাহলে কিন্তু সমস্ত বড়াগুলো জলের মধ্যে ডোবাবেন না, আমি কিন্তু স্টোর করব না তাই ডুবিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে এবার ওপর থেকে স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আর একটুখানি ছোট্ট একটা কড়াইতে আমি কি করেছি, অল্প একটু ক্যারি পাতা, সরিষার তেল আর তার সঙ্গে গোটা সর্ষে একসঙ্গে ফোড়ন করে নিয়েছি, সেটা ওপর থেকে দিয়ে ভিজিয়ে নিচ্ছি 15 মিনিট পর। খুব বেশিক্ষণ ভেজানো যাবে না, খুব বেশিক্ষণ ভেজালে কিন্তু এগুলো ফেটে যেতে পারে, প্রচণ্ড পরিমাণ ভেতরে জল জ্বলে গিয়ে। তো এইখানে একটা কাজ করছি, এবার দইটাকে ভালো করে মসৃণ করে ফেটিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম দই। তো তার মধ্যে আমি জল ঝরানো টক দই নিয়েছি। আমুলের যে ডাব্বা দইগুলো পাওয়া যায় ওর মধ্যে একদম জল থাকে না, তাই জন্য আমাকে এক্সট্রা করে আর জল ঝরাতে হয়নি। সাথে নিয়ে নিয়েছি 3-4 টুকরো বরফ। এই বরফটার এত ভালো কাজ কি বলবো। ওপর থেকে বরফটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। দইটা পুরো মসৃণ হয়ে গেছে, একদম বাটারের মতো। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ঘুরিয়ে নিয়েছিলাম। তো ঘুরিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। আপনারা যদি চিনির পরিমাণটা একটু কম দিতে চান আপনাদের কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। আমার কিন্তু ওই দিন চিনিটা একটু বেশি হয়ে গিয়েছিল, যেহেতু এই দইটা খুব একটা বেশি টক লাগে না তাই জন্যই হয়েছিল এমনটা। তো এইভাবে দেখুন কিভাবে ফেটিয়ে নিলাম, একদম মসৃণ হয়ে গেছে। তারপর ওপর থেকে দিয়ে দিলাম নুন আর চিনি, ভালো করে ফেটিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটা রেখে দেব। আপনাদের কিন্তু ডালের পরিমাণ অনুযায়ী আপনাদেরকে দইটা দিতে হবে, না হলে কিন্তু ভালো মতন দইটা ডালের ওই বড়ার মধ্যে যাবে না। আমি কিন্তু ডাল নিয়েছিলাম 300 গ্রাম আর দইটা নিয়েছিলাম ওই 400 গ্রাম থেকে একটু কম, মানে ওই 300 গ্রামই ধরুন। ব্যাস, এইবার কিন্তু আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তেঁতুলের চাটনি বানিয়ে আনার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি চিনি। এই চিনিটাকে ভালো করে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল মানে একটু লালচে হয়ে গেলেই ছেড়ে দেবো আর কি। আমার দ্বারা এই কাজটা খুব একটা ভালো হয় না, ক্যারামেল করতে গিয়ে এত ধৈর্য আমার থাকে না। ভালো করে লাল হয়ে আসার আগে আমি অল্প করে জল প্রতিবার দিয়ে থাকি। আমার বললাম যে আমার দ্বারা এটা হয়ে ওঠে না, কিন্তু অল্প করে জল দিয়ে দেওয়ার পর নাড়াতে নাড়াতে শেষ পর্যন্ত লাল হয়েও যায়, কি আর বলবো। তারপরে কি হয়েছে, আমি কিন্তু এর মধ্যে লাল করে নিইনি খুব বেশি, তার একটা বিশেষ কারণও রয়েছে। আমি যে তেঁতুলের চাটনিটা বানানোর জন্য তেঁতুলটা ব্যবহার করেছি সেটা আমার বাড়ির পাকা তেঁতুল, কিন্তু সেটা এবছর কেনা।
আগের বছর যেটা কেনা হয়েছিল সেটা প্রচণ্ড কালো, তো তার জন্য চিনিটা অবশ্যই ক্যারামেল করতে হতো, কিন্তু এবছরের তেঁতুলটা একটু লাল, তাই জন্য আমি অতটাও ক্যারামেল করিনি চিনিটা। মোটামুটি একটু হলদেটে ভাব আসতেই ওপর থেকে ওই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ছেঁকে নিচ্ছি হাতের সাহায্যে। ভালো করে ছেঁকে তেঁতুলের যে আঁতি আর বিচি থাকে সেগুলোকে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে ওই তেঁতুলের পাখিটা এই চিনির মধ্যে দিয়ে দিলাম, চিনির রসটার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কালারটা তো দেখতেই পাচ্ছেন, কেন ক্যারামেল করার প্রয়োজন হয়নি, একদম দুর্দান্ত কালার হয়েছে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দেব। কেউ যদি এটাকে খুব টকটক খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন, আর কেউ যদি এটাকে একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বেশি দিতে হবে, ওটা আপনাদের স্বাদের ওপর ডিপেন্ড করবে। তো ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এটাকে, ওপর থেকে অল্প একটু জিরে গুঁড়ো আর সঙ্গে একটু চিলি ফ্লেক্স আর একটু পরিমাণ গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। সুন্দর করে ঘেঁটে দিয়ে নামিয়ে নেব, আর খুব বেশি মোটা করব না, তাহলে কিন্তু একদম বসে যাবে। তাই জন্য অল্প একটু পাতলা পাতলা থাকা অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে অন্যদিকে রেডি করে নেব আমি দই বড়াগুলোকে, যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে। ওই যে ক্যারি পাতা আর তেল দিয়ে আর সর্ষে দিয়ে ফোড়ন দিলাম না, ওতে এত সুন্দর সাউথের ফ্লেভার উঠছিল কি বলবো। ক্যারি পাতা দিলে তো মনেই হয় যেন সাউথের খাবার খাচ্ছি। তো সেইভাবে আস্তে আস্তে আমি জলটা নিচুড়ে নিচ্ছি, একদম ভেতরে পর্যন্ত জল চলে গেছে। ধীরে ধীরে নিচুড়ে নিলাম সব দই বড়াগুলোকে। এইবার একটা একটা করে ভিজিয়ে দেব। আজ বাড়িতে ধনে পাতাটা বেশি ছিল না, না হলে ধনে পাতার চাটনিটাও দই বড়ার সঙ্গে কিন্তু খুব ভালো যায়। অল্প পরিমাণ পাতা ছিল, সেই পাতা দিয়েই আমি আজকে ভালো করে সাজিয়ে নেব, আর ফ্লেভারটাও মোটামুটি ধনে পাতা এসে যাবে আর কি। চাটনিটা না হলেও চলবে, অন্যদিন অবশ্যই ধনে পাতার চাটনি করে দই বড়াটা খাবো। তো এইভাবেই নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছিলাম দই বড়ার এই তেঁতুলের চাটনিটাকে। তেঁতুলের চাটনিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা অ্যাকচুয়ালি কেমন এসেছে। এই সাদা প্লেটটার মধ্যে ফেলে দেখাচ্ছি, কালারটা দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। এবার দই বড়াগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে নেব। দই বড়ার সাইজগুলো ঠিক গোল গোল হয়নি, এই ফার্স্ট টাইম বানালাম তো, নেক্সট টাইম অবশ্যই একটু গোল করার চেষ্টা করব। কিছুটা পরিমাণ গোল হয়েছিল, আবার কিছুটা পরিমাণ চ্যাপটা বাঁকা এরম হয়ে গিয়েছিল আর কি। তারপরে দই বড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি ধীরে ধীরে। এইভাবে সাজিয়ে নিয়ে ওই যে দইটা আমি ফেটিয়ে রাখলাম ওটাকে এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি একটু বেশি স্যুপ টাইপের চান দই বড়ার পাশে, তাহলে কিন্তু অবশ্যই ওই বরফের পাশে অল্প একটু শেষের দিকে জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা খুব লিকুইড টাইপের হয়ে যাবে। আমার কিন্তু এটা ভীষণ গাঢ় টাইপের হয়েছিল। ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি সঙ্গে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এইবার যে তেঁতুলের চাটনিটা করে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা খুব বেশি মোটা হয়ে গেলে এইভাবে কিন্তু দেওয়া যেত না, পাতলা পাতলা আছে বলেই কিন্তু এইভাবে চামচের সাহায্যে দেওয়া যাচ্ছে। সুন্দর করে ঘুরিয়ে নিয়ে বাড়িতে থাকা ঝুরি ভাজা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু দই বড়াটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।